রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি। আমার সাথে এ পর্বে অতিথি হয়েছেন কাজী জাহেদ ইকবাল। তার একদম আনকরা বই বাংলাদেশের সংবিধান ইতিহাসের পুনর্পাঠ আমার হাতে, এবং বাংলাদেশের সংবিধান ও সংস্কার ধারণা ও বাস্তবতা, এটি সারা হোসেনের সাথে যৌথভাবে তিনি আসলে সম্পাদনা করেছেন। জাহেদ ভাই স্বাগত। এবার মেলার বই দুটো নিয়ে আগে জানতে চাই, এই বই দুটার প্রেক্ষাপট কি, কেন? প্রথম কথা হলো যে বাংলাদেশের সংবিধান ইতিহাসের পুনর্পাঠ যে বইটা, এইটা প্রকৃতপক্ষে আমার যে দীর্ঘ কাজ সংবিধান নিয়ে, আমার পিএইচডিও বাংলাদেশের সাংবিধানিক ইতিহাস নিয়ে, সংবিধান সংশোধনীগুলোতে আমার পিএইচডি। তো ওই কাজগুলোকে করতে যে বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসের একটা ধারাবাহিকতা তৈরি করতে চেয়েছিলাম, যে পাঠকরা যারা যেন সাধারণ পাঠকরা বাংলাদেশের সংবিধানের ইতিহাসের একটা প্রেক্ষাপট একটা সাধারণ রিডিংয়ের মাধ্যমে জানতে পারেন। বলা যেতে পারে যে এই রকম একটা চিন্তা থেকেই সাধারণ পাঠকদের কথা মাথায় রেখে এই বাংলাদেশের সংবিধান ইতিহাসের পুনর্পাঠ বইটা করা হয়। যদিও এটা একটা মোটামুটি পূর্ণাঙ্গ গবেষণামূলক কাজই, কিন্তু এটাকে এমনভাবে সাজানো হয়েছে যেন সাধারণ পাঠকরাও এটা থেকে বাংলাদেশের সাংবিধানিক যাত্রাটা ঠিকমতো জানতে পারে। দারুণ। জাহেদ ভাই, আপনি গবেষণামূলক কাজ বললেন, মেথোডোলজিটা কি ছিল? এটার মেথোডোলজি আমরা সাধারণত যে মেথোডোলজিগুলো ব্যবহার করি আপনার গবেষণার ক্ষেত্রে, যেটাকে বলে মানে অনেকগুলো মেথোডোলজি তো ব্যবহার করা হয়, তার মধ্যে একটা হলো যেটাকে আমরা বলি থেকে, যেটাকে বলে অভিজ্ঞতা থেকে যে মেথোডোলজিটা ব্যবহার করা হয়, অভিজ্ঞতার বয়ান, অন্যান্যদের অভিজ্ঞতার বয়ান, এবং একই সঙ্গে আপনার পত্রপত্রিকা বা ফার্স্ট হ্যান্ড অ্যাকাউন্ট যেগুলো থাকে, বিভিন্ন দলিল দস্তাবেজ, এই উপাত্তগুলো এখানে ব্যবহার করা মানে দুটোই প্রাথমিক উপাত্ত এবং দ্বৈত উপাত্ত যেটা আছে, এগুলো সবই এখানে ব্যবহার। আপনারা ক্রস চেক করেছেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ক্রস চেক করেছি আমরা। একদম। আমি একটু মানে বাংলাদেশের সংবিধান নিয়ে তো অনেক কথাবার্তা হচ্ছে, এখন নতুন সংবিধান সংস্কার কমিশন হয়েছে, জি, মানে তাদের এই বইটা কিভাবে কাজে লাগবে বলে আপনি মনে করেন? তারা যদি আপনার এটা জানতে চান যে ধারাবাহিকভাবে কিভাবে বাংলাদেশের সংবিধান ভালো মন্দ মিলিয়ে এই পর্যায়ে আসলো, সেইখানের যে সকল তথ্য উপাত্ত এগুলো যদি তারা জানতে চান, তাহলে এই বইটা তাদেরকে একটা অভিজ্ঞতার সনদ হিসাবে কাজে লাগতে পারে। বাংলাদেশের সংবিধান ইতিহাসের পুনর্পাঠ এই বইটার মধ্যে আসলে কাজী জাহেদ ইকবাল দেখিয়েছেন যে, আমি একটু যদি সূচি থেকে আপনাদেরকে দেখাই, সাংবিধানিক ইতিহাসের শুরুর কথা থেকে, মানে মুসলিম শাসন আমলে কি ছিল, প্রত্যেক শাসন আমলে কি হয়েছে, কোন সংশোধনীতে কি কি বদল এসেছে, সবগুলো আসলে এখানে আছে প্রামাণিকভাবে। একটা ছোট্ট জিনিস আমি আপনার সাথে একটু যোগ করে দিতে চাই। আমরা চেষ্টা করেছি যে বাংলা অঞ্চল যেটা, মানে যে অঞ্চলগুলোতে প্রথমে তো 71-এর আগে বা 47-এর আগে তো এটা একটা ইউনাইটেড বেঙ্গলের মতো চেহারা ছিল। আমরা চেষ্টা করেছি যে এই পুরো সময়টা জুড়েই সাংবিধানিক যে ডেভেলপমেন্টটা, সেইটা আসলে কিভাবে ঘটেছে আস্তে আস্তে, এটা আপনাকে মানে আপনি যদি এই বই পড়েন তাহলে সেটার একটা পুরো চিত্র মোটামুটি পাওয়া যাবে। সুতরাং যারা আগ্রহী তারা পুরো সাংবিধানিক চিত্র যদি পেতে চান ধারাবাহিকভাবে, তাহলে এই বইটা তাদের একটা কাজে আসতে পারে। মানে আপনি আইন পেশাজীবী, এবং আমি যেটা জানতে চাই যে আইনের মানুষদের তো আইন মানে সংবিধান, দেশের আইন সবচেয়ে বেশি প্রয়োজন হয়। হ্যাঁ জি, অবশ্যই। আইনজীবীদেরকে কি বলবেন আপনি, তাদেরকে এই বই? হ্যাঁ, কারণ হলো আপনার প্রত্যেকটা আইনেরই একটা ইতিহাস থাকে, এবং আমরা যখন আইনের প্রয়োগ করি তখন যেটাকে আমরা প্রিসিডেন্স বলি, আপনি দেখবেন এটা ব্যবহার করা হয় কোর্টগুলোতে, যে আগে এই ধরনের পরিস্থিতিতে এই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটা অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কাজে আসে বা সাহায্য করে। সেই দিক থেকে বিচার করলে এটা একটা আপনার সংবিধানের যে হিস্টোরিক্যাল প্রেক্ষাপট ইত্যাদি, সেটা আপনার লয়ারদেরকে বুঝতে সাহায্য করবে। এবং একই সঙ্গে উনি সংবিধানকে আমরা তো আপনি ধরেন একটা রাষ্ট্রের মূল আইন, এখন এটা শুধু আইন তো না, এটা একটা পলিটিক্যাল ব্যবস্থাপনাও বটে। ফলে আপনি যদি এর হিস্ট্রির ডেভেলপমেন্টটা জানেন, তাহলে এটার প্রয়োগ অনেকটা সহজ হয়ে আসবে। দারুণ দারুণ। আপনি এই বইয়ে আমি দেখতে পাচ্ছি রেফারেন্সও দিয়েছেন, ফরাদ মজারের সংবিধান ও গণতন্ত্রের রেফারেন্স দিয়েছেন,
আবুল খায়েরের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের প্রাথমিক তথ্য রেফারেন্স দিয়েছেন এবং আপনি সংবিধান নিয়ে প্রচুর পড়েছেন যে এটা খুবই প্রতীয়মান এবং এটা তো খুব কষ্টসাধ্য কঠিন একটা কাজ। এটা আসলে এরিয়া মানে গত প্রায় 20 বছর ধরে আমি সংবিধান বা সাংবিধানিক ইতিহাস এই গবেষণার সঙ্গেই ব্যাপৃত আছি নানানভাবে। আমার প্রায় 15-16টির মতো প্রবন্ধ এইসব বিষয়ে প্রকাশিত হয়েছে বিভিন্ন বইয়ের চ্যাপ্টার হিসাবে। আপনার পিয়ার রিভিউড জার্নাল যেগুলো আছে সেগুলোতে এশিয়াটিক সোসাইটিতে বক্তৃতা দিয়েছি আপনার সাংবিধানিক অনুচ্ছেদ 70-এর বিষয় নিয়ে। তো ফলে এই কাজটার মধ্যে আমি আসলে দীর্ঘ সময় ধরেই ব্যাপৃত আছি। আনন্দ পাচ্ছেন? হ্যাঁ, আনন্দ পাচ্ছি, কারণ এটা হয় কি মানুষের ভালো লাগা থেকেই তো মানুষ কোনো একটা বিষয়ে ইনভলভড হয়। সংবিধান আমার খুব পছন্দের একটা জায়গা। সংবিধান, সাংবিধানিক ডেভেলপমেন্ট শুধু বাংলাদেশের না, অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড যে সংবিধান কিভাবে ফাংশন করে সেই জায়গা থেকে আপনি বলতে পারেন যে এটা আমার আসলে আনন্দেরও জায়গা। মানে আমাদের সংবিধান সংস্কার কমিশন এখন ধরেন আলীরাজের নেতৃত্বে কাজ করছে, এদের সাথে কি আপনার কথাবার্তা হয়েছে? তারা আপনি কোনো সাজেশন তাদেরকে দিয়েছেন? সংবিধান কমিশনের যারা প্রস্তাব দিয়েছিলেন এদের বেশ কিছু মানুষ আমার সঙ্গে কথা বলেছিলেন। যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা একটা প্রস্তাব একদম মানে বড় দীর্ঘ প্রস্তাব তারা সংবিধান কমিশনে দিয়েছিলেন। ওরা একটা দীর্ঘ সাক্ষাৎকার আমার সঙ্গে নিয়েছিলেন, আমার সঙ্গে কথা বলেছিলেন। ফলে আমার ওপিনিয়নগুলো বা আমি যেটা বলতে চাই সেটা অনেকখানি এই সকল মাধ্যম দিয়ে ওনাদের কাছে পৌঁছেছে বলে আমার ধারণা। আর একই সঙ্গে নতুন বইটাকে আপনি যদি বলেন, যে বইটা বাংলাদেশের সংবিধান সংস্কার বলছি আমরা, যেটা সম্পাদিত বই, জি, এইটাতে আপনি দেখবেন যে এই বইটাতে প্রায় 8টার মতো প্রবন্ধ সংকলিত হয়েছে। এটা আমরা করেছি সারা আপা এবং আমি দুজন মিলে একটা প্রবন্ধ লিখেছি, প্লাস বাকি প্রবন্ধগুলো সম্পাদনা করেছি আমরা। সেটার একটা কারণ হলো আমরা চেষ্টা করেছি এই সময়ে সংবিধান নিয়ে যেসব আলোচনা ইত্যাদি হয়েছে সেটা যদি একটা ফ্রেমের মধ্যে থাকে তাহলে কিছুদিন পরে বা আরও পরে যদি কোনো গবেষক বাংলাদেশের সংবিধান নিয়ে কথা বলতে চান, এটা তার একটা রেফারেন্স হিসাবে বা আকর গ্রন্থ হিসাবে কাজে লাগতে পারে যে এই সময়ে বিভিন্ন জন এই সংবিধান নিয়ে কিভাবে ভাবছিলেন বা কী ধরনের কথাবার্তা হচ্ছিল। ফলে আমরা পরের বইটাতে আসলে এই সময়টাকে ধারণ করতে, সংবিধান বিষয়ে 5 আগস্টের পরবর্তী সময়টাকে ধারণ করতে চেষ্টা করেছি। দারুণ। আপনি আসলে কেমন সংবিধান চান? সব বাদ দেন, মানে এই যে আইন আদালত এই আলাপ আমরা একটু দূরে সরিয়ে রাখি। ধরেন একটা দেশের, বাংলাদেশের, যে দেশে আলো হয় আপনি বেড়ে উঠেছেন, সে দেশের সংবিধান কেমন চান বলে আপনার স্বপ্ন আছে? আমি তো সবসময়ই মনে করি যে কোনো সংবিধানই ফ্লেক্সিবল হওয়া উচিত। বাংলাদেশের বলে না, যে কোনো রাষ্ট্রেরই সংবিধান ফ্লেক্সিবল হওয়া উচিত এবং একই সঙ্গে আমাদের মনে রাখা উচিত যে সংবিধান হওয়া উচিত আপনার ওই যে রাষ্ট্র সেই রাষ্ট্রের সংস্কৃতির সাথে সম্পৃক্ত একটা সংবিধান হওয়া উচিত। নাগরিকের সমস্ত অধিকার এবং ওই রাষ্ট্রের তো একটা কালচারাল একটা আবহাওয়া থাকে, সংবিধানে এই আবহাওয়াটা রিফ্লেক্টেড হওয়া দরকার। তার কারণ হলো যে সকল পথের যাতে ইনক্লুসিভ একটা সংবিধান তৈরি করা যায়। এটা কেন বলছি, তার কারণ হলো সংবিধান আপনাকে বেসিক্যালি একটা গাইডলাইন দেবে। আপনি কি মনে করেন না 72-এর যে সংবিধান দিয়ে আমরা আসলে স্বাধীন বাংলাদেশ যাত্রা শুরু করেছিল সেটা যথেষ্ট ইনক্লুসিভ? হ্যাঁ, সেটা নিয়ে তো আমি দ্বিমত করিনি। আপনি আমাদের বইটা পড়লে দেখবেন যে এখন যেটা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে সংবিধানের ক্ষেত্রে, সবসময় এই চ্যালেঞ্জটা পৃথিবীর সব দেশেই তৈরি হয়, সেটা হলো যে সময়ের প্রেক্ষাপটে সংবিধানে কিছু পরিবর্তনের দরকার হয়। কারণ হলো এটা যখন ফাংশন করে তখন আপনি দেখবেন যে কিছু সুবিধা অসুবিধা তৈরি হয় এবং সেটা ওই সুবিধা অসুবিধা দূর করার জন্য আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমি তো এখনও বলি যে আপনি, আমার মনে হয় যে সংস্কার বলতে আমাদের সংস্কার কমিশনও হয়তো সংবিধান বাতিল বুঝাননি, এটা সংস্কারই বুঝিয়েছেন। এবং আপনি দেখবেন যে আমাদের সংবিধান সংস্কার বইটাতে আমরা বলতে চেষ্টা করেছি ধারণা ও বাস্তবতা, মানে হলো গ্রাউন্ড রিয়েলিটি যেটা আপনি সংবিধান সংস্কার করতে গেলে ফেস করবেন, সেইটার প্রথম প্রসঙ্গ তোলা হয়েছে। এবং আমরা বলতে চেষ্টা করেছি যে এটা সংস্কার করে ফেললেই আমার মনে হয় এটা ফাংশনিং থাকবে এবং সেটা আমাদের রাজনৈতিক পরিস্থিতির জন্যেও কম্পারেটিভলি অনেক বেশি ভালো। যেহেতু আপনি সংবিধান নিয়ে পিএইচডি করেছেন, আপনার তত্ত্বাবধায়ক কে ছিল এবং আপনারা দুজন মিলে কি কি সমস্যা ফেস করেছেন? আসলে না, সমস্যা সংবিধান নিয়ে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমার তো সাংবিধানিক ইতিহাস নিয়ে কাজ। সৈয়দ আনোয়ার হোসেন স্যার আমার ওই সময় সুপারভাইজার ছিলেন সাংবিধানিক ইতিহাসের এই পিএইচডিতে।
কিন্তু ফেস ওই অর্থে খুব অসুবিধা ফেস করেছি সেটা না, কিন্তু একটা ইস্যু অনেক সময় হয় যে সংবিধান অনেকখানি পলিটিক্যাল প্রশ্ন উত্থাপন করে। এই গবেষণাটাতে আপনি গেলে অনেক পলিটিক্যাল ইস্যুসগুলো আসে, সেই চ্যালেঞ্জগুলো ছিল, কোনো সন্দেহই নেই। দুটি বই আমি মনে করি যে আমাদের এই সময়ের যারা পাঠক, এই সময়ে যারা রাষ্ট্র চিন্তা করেন, এই সময় যারা সংবিধান নিয়ে ভাবেন, তাদের জন্য খুবই উপকারী বই হবে। আপনাকে অভিনন্দন জাহেদ ভাই। আমি একটু জানতে চাই, ধন্যবাদ, এই যে আমাদের দর্শকদের জন্য যদি আপনি এই বইটার একটা বিজ্ঞাপন বলেন, 1 মিনিট সময় আপনার, একটা বিজ্ঞাপনী ঢঙে যদি বইটার। হ্যাঁ, আমি দর্শকদেরকে অনুরোধ করি যে দুটো বই তারা পড়বেন এবং কিনবেন। এর ফলে যেটা হবে যে তারা বাংলাদেশের সংবিধানের এবং সাংবিধানিক যাত্রার পূর্ণ চিত্রটা লাভ করবেন, এবং একই সঙ্গে বাংলাদেশের সংবিধান নিয়ে যে টানাপোড়েন বিভিন্ন সময় দেখা যায় বা এখন আমরা দেখছি, সেই বিষয়টিও এর পর অন্য বইটিতে আমরা তুলে ধরতে সক্ষম হয়েছি। অর্থাৎ আপনি এই দুটো বই যদি কেনেন তাহলে সম্পূর্ণ বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসের বিষয়ে আপনার একটা স্বচ্ছ ধারণা হবে। দারুণ। আমরা এই আয়োজনটা শেষ করি একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন দিয়ে। সেটা একটা টাইম মেশিন আপনাকে দেওয়া হবে, আপনি অতীতের যে কোনো সময় যেতে পারবেন, যে কোনো একজন লেখক, সাহিত্যিক, আপনার প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, তার সাথে আড্ডা দিতে পারবেন, একটা নির্দিষ্ট বিষয়ে আড্ডা দিতে পারবেন। আপনি কোন সময়ে গিয়ে কার সাথে কি বিষয়ে আড্ডা দিবেন? আমি 60-এর দশকে ডক্টর কামাল হোসেনের সঙ্গে আড্ডা দিতে চাইব, এবং অবশ্যই সংবিধানের বিষয় নিয়ে, কারণ ওই সময় ওনারা বাংলাদেশের ফরমেশনে সাংবিধানিক বিষয় নিয়ে কাজ করছিলেন। আমাদের এই আয়োজনটা শেষ হয় র্যাপিড ফায়ার রাউন্ড দিয়ে। আপনার জন্য র্যাপিড ফায়ার রাউন্ডের প্রথম শব্দ 1971। এটা আমাদের সবচেয়ে বড় ইভেন্ট বাংলাদেশের ইতিহাসের। বাংলাদেশ তো আসলে আমরা মনে ধারণ করি, এবং বাংলাদেশের যে শব্দটা আমরা মানে বাংলাদেশ মনে করলেই যে কথাটা খুব মনে হয় সেটা হলো যে এটা একদম আমার নিজের জিনিস। প্রকাশক তো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হলো প্রকাশক আমাদেরকে যে ধারণা, চিন্তা, এগুলো মানুষের সামনে নিয়ে আসতে আমাদেরকে সাহায্য করে। রয়্যালটির বিষয়টা এই দেশে প্রায়ই দেখা যায় যে যথাযথভাবে প্রদত্ত হয় শব্দটা ব্যবহার না করে আমরা বলতে পারি যে এটা নিয়ে অনেক টানাপোড়েন তৈরি হয়। আমার মনে হয় যে এগুলা অনেক প্রফেশনালি হ্যান্ডেল করার একটা পরিস্থিতি তৈরি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় তো আমার নিজের প্রতিষ্ঠান, প্রাণের প্রতিষ্ঠান, এবং বাংলাদেশের ইতিহাসের এক বড় নির্মাতা। গণতন্ত্রের জন্য আমরা বাংলাদেশের সঠিক গণতন্ত্র আসা উচিত, এবং এটার জন্য আমরা নিরন্তর লড়াই চালাচ্ছি। প্রকৃতির সান্নিধ্যে সবসময় খুবই আনন্দ পাই। প্রেমের নানান অর্থ আছে আমার কাছে। প্রেম তো একটা হতে পারে যে আপনার যে প্রেমটা আমরা সাধারণভাবে বুঝি সেটা, কিন্তু আমি মনে করি যে এটার আসলে আরও বৃহত্তর অর্থ আছে আমার চারপাশ। আপনি যদি আমার স্বপ্ন জানতে চান বা আমি যদি বলি, তাহলে আমার স্বপ্ন হলো যে একদিন এই দেশে এমন একটা পরিস্থিতি হবে যেখানে কোনো লোক না খেয়ে থাকবে না। দারুণ। জাতীয় সংকটের বিষয়গুলো আসলে হয় যে রাষ্ট্র চলতে থাকলে কখনো কখনো আমরা এই ধরনের পরিস্থিতিতে পড়ি এবং পড়ব। আমাদের উচিত হবে ধৈর্যের সাথে সেটি মোকাবেলা করে পার হয়ে যাওয়া। লড়াইটা সংকটের সাথে সম্পৃক্ত, এবং আপনি যখন সংকটে পড়বেন তখন অনেক সময় হয়তো এই লড়াই করে আপনাকে সেই সংকট উত্তরণ করতে হবে। অধিকার আপনার এটা সাংবিধানিক প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত একটা বিষয়, এবং মানুষের প্রত্যেকটা অধিকার নিশ্চিত হওয়া উচিত সে রাষ্ট্রের মাধ্যমে। ক্ষমতা খুবই জটিল একটা বিষয়, কারণ হলো ক্ষমতা অনেক সময় মানুষকে দুর্বিনীত করে তোলে, এবং আমার মত হলো ক্ষমতা মানুষকে দুর্বিনীত না করুক, এবং ক্ষমতার যথাযথ ব্যবহার শিখুক মানুষ। এটা খুব একটা আপেক্ষিক বিষয় মনে করি আমি। তার কারণ হলো সবসময় আমার এই অনুভূতিটা কাজ করে যে আসলে বিচার বিষয়টা যথাযথভাবে আমরা প্রয়োগ করতে সবসময় সক্ষম হই কিনা। জাহেদ ইকবাল সাধারণ মানুষ, একজন সাধারণ গবেষক। সংবিধান তো আমার সবসময় পছন্দের জায়গা, এবং আমি সংবিধানের সাথে লেগে থাকি বলা যায়। শুধু বাংলাদেশের সংবিধান না, সারা দুনিয়ার বিভিন্ন সংবিধানের সঙ্গে। এবং আমি মনে করি যে সংবিধান আসলে একটা রাষ্ট্রকে রাষ্ট্র হয়ে উঠতে সাহায্য করে। থ্যাংক ইউ জাহেদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে কথা বলছিলাম কাজী জাহেদ ইকবালের সঙ্গে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।